আসসালামু আলাইকুম। ইজিএল থেকে আপনাদের সাথে আছি মাকসুদুল আলম গনি। আজকের এই ভিডিওতে আমি একটু অফ টপিক নিয়ে আলোচনা করব। তবে অফ টপিক বলতে একদমই অফ টপিক না, আইএলটিএস রিলেটেড কথাবার্তাই হবে এখানে। আর পাশাপাশি আইএলটিএস এর মধ্যে কিছু সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আমরা ফেস করি, স্পেশালি স্টুডেন্টরা, যারা আমাকে প্রতিনিয়তই মেসেজ দেন যে স্যার আমার এই প্রবলেমটা, এখান থেকে কিভাবে উন্নতি লাভ করবো অথবা কিভাবে আসলে রিকভার করা সম্ভব। তো আমি অনেক ধরনের অনেকেরই মেসেজ পাই। তো মেসেজগুলো এরকম থাকে যে আমার ব্যান্ড একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে আর পারছে না। আবার অনেকে বলতেছেন যে কনসেন্ট্রেশন করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি ছোটখাটো কিছু সমাধান দেওয়ার ট্রাই করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বর্তমান পজিশন থেকে বেটার একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবেন। তো আমি আজকে ৬টা স্টেপের কথা বলবো, যে ৬টা স্টেপের মাধ্যমে আপনি চাইলে আপনার প্রতিদিনকার প্র্যাকটিসের মাধ্যমে অথবা এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে দেখা যাবে একটা ভালো রেজাল্ট ডে বাই ডে আপনি নিয়ে আসতে পারবেন প্র্যাকটিস করার মাধ্যমে। তো আমি ৬টা স্টেপ এখানে লিখে রেখেছি। তার মধ্যে প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেডলাইন একটা সেট করতে হবে আপনাকে। আসলে এখানে আপনারা যারা আসলে আমার অডিয়েন্স অথবা ভিডিওগুলো দেখেন, সবাই হচ্ছে আইএলটিএস স্টুডেন্ট। তো আপনাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইএলটিএস টেস্ট দেয়া, অন্য দেশে পাড়ি জমানো, আহ, তারপর ফ্যামিলি মেম্বারদের সেখানে নিয়ে যাওয়া, বা অনেক টাইপের অনেকের প্ল্যান থাকতে পারে। তো সবারই একটা ড্রিম থাকে দেশের বাইরে যাওয়ার। তো আমাদের প্রথম যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আইএলটিএস একটা সার্টিফিকেট দরকার। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পরীক্ষা দিবেন, প্রিপারেশন শুরু করেছেন, অনেক জায়গায় ভর্তি হয়েছেন। তো তারপর দেখা যাচ্ছে প্রথমে যে মোটিভেশন নিয়ে আসলে বা যে মোটিভটা আপনার মধ্যে কাজ করে, সেই মোটিভেশনটা বা সেই স্পিডটা লাস্ট পর্যন্ত আসলে থাকে না। তো তার প্রধান কারণ হচ্ছে আপনি কবে আইএলটিএস পরীক্ষা দিবেন সেটা আপনি নিজেও আসলে হয়তো জানেন না, অথবা আপনি যে জায়গাতে আসলে ভর্তি হয়েছেন সে জায়গাতে ক্লাস নিয়ে যাচ্ছে, মানে ওনাদের কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাস নিয়ে শেষ করে দেয়া। আপনি কবে পরীক্ষা দিচ্ছেন না দিচ্ছেন এই বিষয়ে মানে আপনাকে তারা তেমন একটা উৎসাহ দিচ্ছে না, হয়তো এই অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। তো আপনার পার্সোনালি সবার প্রথমে দেখা লাগবে যে আপনি আপনার ডেডলাইনটা জানেন কিনা। যে আপনার ডেডলাইনটা আপনি তখনই অবগত হবেন যখন আপনি জানেন আপনি কোন দেশে যাবেন, এবং ওই দেশে যাওয়ার জন্য কোন কোন সেশন, ইউনিভার্সিটির অনেকগুলো সেশন থাকে, কোনো দেশের 2টা সেশন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তো কোন সেশন আপনি আসলে যাবেন, কোন দেশে আপনি যাবেন, কোন ইউনিভার্সিটি যাবেন, এবং সেই ইউনিভার্সিটির ডেডলাইন এবং বলতে গেলে অ্যাপ্লাই করার শেষ সময়টা আসলে কখন, এই বিষয়গুলো আপনাকে আসলে আগে ভাগে জেনে নেওয়া লাগবে। আর যদি এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে আইএলটিএস এর রেজাল্ট পাওয়ার পর বা সার্টিফিকেট পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন দেশে যাবেন, আমি তাদের জন্য বলবো সবার প্রথম আপনি একটা ডেডলাইন সেট করেন। একজন স্টুডেন্টের আইএলটিএস এর প্রিপারেশন নিতে 2 মাসের বেশি লাগার কথা না। আর যদি বেসিক যদি একদমই খারাপ হয় সেক্ষেত্রে আমি বলবো 3 মাস, বা সর্বোচ্চ যদি একদমই কিছুই পারে না 3.5 মাস, এর বেশি নেওয়া আসলে কখনোই উচিত হবে না। তবে আহ, এখানে বেসিক ছাড়াই আসলে আপনারা আসলে বেসিক বলতে এক একজন এক এক রকম বুঝায়। তো আমি বলবো আপনি বেসিক ছাড়া আসলে এখানে কেউ নেই। ক্লাস 1 থেকে যখন ইন্টারমিডিয়েট পাস করে আসছেন অবশ্যই ইংলিশ পড়ে আসছেন, এখানে কেউ নাই যে ইংলিশ না পড়ে সে আইএলটিএস এর পরীক্ষা দিতে বসতেছেন। সবাই ন্যূনতম একটা বেসিক আছে বা আপনি জানেন আসলে ইংলিশের খুঁটিনাটি। তো শুধুমাত্র আপনাদের মধ্যে যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিসটা নাই। তো এই প্র্যাকটিস না থাকার কারণে আপনি হয়তো ভাবতেছেন যে আপনার বেসিকটা নাই, কিন্তু আসলে এরকম কিছুই না। আপনার যথেষ্ট বেসিক আছে এবং সেই বিষয় সেই জিনিসগুলো নিয়ে আসলে যদি আপনি কাজ করেন, 2 থেকে 2.5 মাসে আপনি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রতিদিনকার অর্থাৎ কনসিস্টেন্ট থাকেন আপনার প্র্যাকটিসটা নিয়ে। তার পরবর্তী কাজ হচ্ছে যখন আপনি একটা ডেডলাইন সেট করে ফেলবেন যে আগামী 2 মাস অথবা 3 মাসের মধ্যে আমি পরীক্ষা দিয়ে দিব, তারপর আপনার পুরো প্ল্যানটাকে একটা আহ, সুন্দরভাবে সাজানো উচিত, যে আপনি একটা ডেডলাইনের মধ্যে আপনি আসলে কি কি কাজ করা লাগবে সেটা আপনার প্ল্যানের মধ্যে নিয়ে আসা। এবং আপনাকে চিন্তা করা লাগবে এই জিনিসগুলোর মধ্যে আপনার দুর্বল পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, এগুলো সব বিষয় সম্পর্কে আপনি অবগত আছেন কিনা। যদি আপনি অবগত না থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে কোনো আইএলটিএস ইনস্ট্রাক্টরের সাথে আপনি পরামর্শ নেন। আপনার বর্তমান স্কোর ওনাকে জানান, উনি আপনাকে সাজেস্ট করতে পারবেন যে আপনার বর্তমানে কোথায় সমস্যা আছে এবং কি কি জিনিসে আসলে আপনি আগামী 1-2 মাস বা 3 মাসে আপনি কাজ করতে পারেন।
তারপর যখন একটা কমপ্লিট প্ল্যান নিয়ে আপনি আপনার অ্যাপ্রোচটা শুরু করতে যাবেন আপনার আইএলটিএস প্রিপারেশনের জন্য, তার পরবর্তীতে আপনার কাজটা হবে যে আপনার যেই টোটাল প্ল্যানটা সেটাকে ছোট ছোট করে ভাগ করে নেওয়া। এখন ছোট ভাগ কিভাবে করবেন? আমরা জানি যে আইএলটিএস 4টা মডিউল, তো 4টা মডিউল অনেকে দেখা যাচ্ছে কেউ জব করতেছেন, কেউ ফ্যামিলি সামলানো লাগতেছে, তো 4টা মডিউল সবসময় আসলে প্র্যাকটিস করে একই দিনে সেটা সম্ভব হচ্ছে না, এরকম অনেকেই থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের এইরকম সমস্যা আছে, আবার অনেক আছে স্টুডেন্ট সারাদিনই বাসায় থাকেন বা এইচএস এর পরবর্তী সময়টাতে অনেকেই ফ্রি থাকেন, তো সেক্ষেত্রে আপনি এই 4টা মডিউল প্রতিদিনই প্র্যাকটিস করতে পারেন। আর যাদের হচ্ছে অন্যান্য সাইটগুলো নিয়ে বিজি থাকা লাগে এবং পাশাপাশি আইএলটিএস এর সময় দেন, সেক্ষেত্রে আপনি আপনার টাইমটা নিজের মতো করে অর্গানাইজ করবেন। আর যারা হচ্ছেন প্রপারলি স্টুডেন্ট, মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরবর্তী সময়টাতে আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের রুটিনে আসলে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনার একটা স্কেডিউল থাকা উচিত। আদারওয়াইজ দেখা যাবে যদি বেসিক ভালো থাকে সেক্ষেত্রে কোনো অবজেকশন নেই, বাট যদি বেসিক একটু দুর্বল অথবা খারাপ থাকে সেক্ষেত্রে বলবো 6 থেকে 8 ঘন্টা আপনাকে প্রিপারেশন নেওয়া লাগবে। 1 মাস 2 মাসের রেজাল্ট এরকম চটকদার বিজ্ঞাপন দেখে আসলে আপনারা কোথাও ভর্তি হতে যাবেন না, সেক্ষেত্রে টাকা এবং সময় দুইটাই কিন্তু আপনার লস হবে। তো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে আপনাদের যে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য যে কাজটা ছোট ছোট করে ভাগ করার জন্য, সেটা আপনি এরকম সাজাতে পারেন যে সকালবেলা আপনি রিডিং এবং লিসেনিং নিয়ে বসলেন, এবং আপনার মানে ওই প্ল্যানের মধ্যে এরকমই থাকবে রিডিং এর জন্য আপনি শুধুমাত্র টেস্ট সলভ করাই না, বিভিন্ন ভোকাবুলারি মুখস্থ করা, বা এখন আসলে মুখস্থ করা বলবো না, এটা প্র্যাকটিসের মাধ্যমে আসলে নিয়ে আসা। তারপর লিসেনিং, অডিও, পডকাস্ট এগুলো শোনার মাধ্যমে, তারপর আপনি একটা সার্টেন টাইম মুভি দেখতে পারেন, তারপর হচ্ছে স্পিকিং 20 মিনিট কার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো এইরকম করে আপনার কাজগুলোকে অর্গানাইজ করা লাগবে। তারপর আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগেই আগামীকালকে আপনার কি কি কাজ সকালে আছে এই বিষয়গুলো একটা কিছুর মধ্যে নোট করে রাখবেন। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, যদিও আমি আইএলটিএস এর বর্তমান স্টুডেন্ট, মানে এটা আমার অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমার আগামীকালকে আমি আসলে কি করব না করবো, আমি আসলে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এইরকম কিছু স্টিকি নোট বলা হয় এগুলাকে, বা এইগুলো আরো ছোট টাইপের আছে, তো এইগুলো আমার কাছে প্রচুর পরিমাণে আসলে থাকে। তো এগুলা দিয়ে আসলে আমি কি করি, এগুলার মাধ্যমে আমি আসলে লিখে রাখি যে আমার আগামীকালকে কি কি কাজ রয়েছে এবং সকালে আমি কি কি কাজ করব। তারপর এই জিনিসটাকে আমি কোনো একটা জায়গায় এরকম লাগিয়ে রাখি, বিশেষ করে আমি আমার ওয়ালে, ক্যামেরার কথা দেখানো যাচ্ছে না কিন্তু পিছনে অনেক স্টিকি নোট যেগুলো রয়েছে সেগুলো আমি মানে লাগিয়ে রেখেছি, মানে এটা একবার লাগাইলে না আমি মানে খুলতে আমার মনে থাকে না। তো আপনারা এই কাজটা করতে পারেন, তেমন একটা বেশি দাম হবে না, 20 থেকে 50 টাকা বা 100 টাকার মধ্যে আসলে, মানে সাইজ এবং কতগুলো আপনি নিচ্ছেন এর উপর আসলে ডিপেন্ড করতেছে দামগুলো। তো এই জিনিসগুলো আসলে খুবই হেল্প করে আপনার আগামী দিনের কি কি টাস্ক রয়েছে, বা মাঝে মধ্যে ছোটখাটো ওয়ার্ড এখানে লিখে রাখতে পারেন যেটা আপনি বানান ভুলে যান, অথবা হচ্ছে যদি এর বাংলা মিনিং মনে থাকে, ভোকাবুলারির জন্য আপনি এই স্টিকি নোটগুলো ইউজ করতে পারেন। এগুলো আসলে কিন্তু খুবই কাজে দেয়, আপনি অনেক ধরনের কালারের পাবেন। তো দেখতে জিনিসটা সুন্দরও আবার কিন্তু অনেক কাজেরও, তো ট্রাই করে দেখতে পারেন আপনারা। তার পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে বলবো, যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন, অথবা আপনার মনোযোগ নষ্ট করে এমন কিছু আপনি সবসময় দূরে রাখবেন। যেমন হতে পারে আপনার মোবাইলে আপনি আসলে কতটুকু সময় ব্যয় করছেন। আপনি যদি স্ক্রিন টাইম অন করেন, আপনার সবার ফোনেই বা বর্তমান যুগের সব ফোনে স্ক্রিন টাইম অন করার অপশন রয়েছে, আপনি সেটিংসে চেক করলে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ নামিয়ে নেবেন, যে আপনি কত সময় সময় বা কতটুকু সময় আপনি মোবাইলের স্ক্রিনে অথবা মোবাইলে ব্যয় করতেছেন সেই জিনিসটা আপনি দেখতে পারেন। ফেসবুকে 2 ঘন্টা 5 ঘন্টা নাকি 6 ঘন্টা আপনি ইউজ করতেছেন, ইউটিউবে কত সময় দিচ্ছেন, গান কতটুকু সময় শুনছেন। আর তার মানে হচ্ছে মোবাইলে আপনি যে সময়টা আসলে ব্যয় করছেন, পড়াশোনার বিষয়টা বাদে অনেক হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, তো এই জিনিসগুলো আলাদা। কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন খাতে সময়গুলো ব্যয় করছেন। সেটার মাধ্যমে আমি যেটা বললাম যে 6 থেকে 8 ঘন্টা আপনাকে পড়াশোনা করা লাগবে। তো এই বিষয়টা 24 ঘন্টার প্রতি 8 ঘন্টা, এবং আপনি যদি 8 ঘন্টা বলেন যে আমার সময় না থাকে, আপনি নিজেই চেক করতে পারবেন স্ক্রিন টাইমের মাধ্যমে আপনি মোবাইলে আসলে কত সময় দিচ্ছেন, এবং সেই সময়টা কি আসলে আপনি কাজে দিচ্ছেন কিনা, বা এটা আপনাকে কোনোভাবে বেনিফিটেড করবে কিনা, এই বিষয়গুলো আপনি তখন নিজেই বুঝতে পারবেন। তো এইটাই হচ্ছে যে আপনাকে ডিস্ট্রাকশন বা যে সকল
জিনিস আপনার মনোযোগ দূরে রাখে সেই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে রাখবেন। এটা মোবাইল ছাড়াও এমন হতে পারে বন্ধুদের সাথে আড্ডা, কারোর সাথে ফোনে অধিক সময় কথা বলা, অনেক কিছুই আসলে এই ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার পরবর্তীতে যেটা আমি বলব, সবগুলা ডিস্ট্রাকশন দূরে রাখার পর আপনি পুরোপুরি মনোযোগ দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কাজে অথবা যে কাজটা থেকে আপনি লাভবান হবেন না, সেই কাজ থেকে যতই দূরে থাকবেন, আপনার যেটা লাভবান হওয়ার জায়গা বা যেটা থেকে আপনি লাভবান হবেন, সেই জায়গাতে আপনার মনোযোগ অধিক পরিমাণে বেড়ে যাবে। মানে এই দুইটা হচ্ছে গিয়ে আপনার ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা বাড়লে আরেকটা কমবে, এইরকম আর কি বিষয়টা। তো দুইটা আসলে একসাথে মনোযোগ রাখা এবং সবকিছু মেনটেন করা বেশিরভাগের ক্ষেত্রেই সম্ভব হয় না, তবে আমি অনেক মানুষ দেখছি যারা আসলে এই জিনিসটা করতে পারে। এবং সবার লাস্ট টাইম যেটা বললো সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, এবং 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার ব্রেনকে বা আপনার এই যে মস্তিষ্কটাকে, এই মস্তিষ্কটাকে যথেষ্ট পরিমাণে বিশ্রাম দেন। কারণ বিশ্রামটা আসলে কিরকম, অনেকে বলেন ভাইয়া যে বিশ্রাম তো আমি সারাদিনই দেই, এত বিশ্রাম দেই যে উঠার পর পড়তেই মন চায় না। এরকম বললে হবে না। বিশ্রাম বলতে হচ্ছে প্রপার স্লিপ, স্লিপ সাইকেলটা মেনটেন করার। স্লিপ সাইকেলটা কি, আপনি রাত প্রতিদিন 10টায় ঘুমান এবং প্রতিদিন সকাল 6টায় ওঠেন, এটা আপনার রেগুলার রুটিন হওয়া লাগবে। 10টা থেকে 6টা এটা মেনটেন করতে হবে না। বিষয়টা হচ্ছে যে আপনি একই সময় ঘুমাতে যান কিনা, আবার একই সময় ওঠেন কিনা। একদিন সকাল 10টায় উঠতেছেন ঘুম থেকে, আরেকদিন দুপুর 2টায়, আরেকদিন 12টায়, এরকম করলে আসলে আপনার হেলথের জন্য এটা ক্ষতিকারক। এবং পাশাপাশি হচ্ছে এই জিনিসটা আপনার মস্তিষ্কতেও খুব খারাপভাবে প্রভাব ফেলে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মস্তিষ্ককে শুধুমাত্র ঘুমের মাধ্যমে আসলে বিশ্রাম দিতে হবে না। আহ আরো বিশ্রাম দিতে পারেন, সেটা হচ্ছে কাজের মাধ্যমে। আপনি 2 ঘন্টা পড়াশোনা করছেন, তার পরবর্তী সময়টা আপনি টেবিলে বসে থাকেন অথবা অন্যান্য রুমে হাঁটাহাঁটি করতে পারেন। এবং আরো যা করতে পারেন সেটা হচ্ছে, যদি কেউ কোনো পোষা প্রাণী যদি থাকে, সেক্ষেত্রে যদি আমি আমার কথা বলি যে আমি আমার একটা নির্দিষ্ট সময় দেখা যায় আমার কোনো পোষা প্রাণীর সাথে ব্যয় করতেছি। আমি গল্পের বই পড়ি মাঝে মধ্যে। তার পরবর্তীতে দেখা যায় ইউটিউবে আমার পড়াশোনা হইছে বা অন্যান্য কাজ করার পর আমার ব্রেনকে আমি বিশ্রাম দেওয়ার জন্য কিছু বিনোদনমূলক যে সকল জিনিস থাকে আমরা আসলে প্ল্যাটফর্মগুলোতে পাই, সেই বিষয়গুলোতে আমি ব্যয় করি। অর্থাৎ আপনার কাজের 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা যত সময় আপনি দেন না কেন, একটা নির্দিষ্ট সময় আপনি কাজ করার পরেই, ধরুন 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে আপনি 20 মিনিট, 30 মিনিট একটা করে ব্রেক নিন। এবং এতে করে আপনার ব্রেন আসলে কাজ করার জন্য পর্যাপ্ত এনার্জি পাবে। অর্থাৎ আমি যদি এখন সবগুলোকেই একটা সামারি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি, প্রথমত আপনি আসলে কি চাচ্ছেন বা কবে চাচ্ছেন সেটার একটা ডেডলাইন খুব তাড়াতাড়ি ফিক্স করে ফেলতে হবে। তার পরবর্তীতে একটা সুন্দর প্ল্যান গুছানো লাগবে। আপনি বসে সময় নিয়ে একটা প্ল্যান গুছান। তার পরবর্তীতে হচ্ছে এই কাজটাকে ছোট, ছোট পার্টে আপনি ভাগ করে নেন। সেক্ষেত্রে আপনার জন্য আসলে কাজটা করতে সহজ হবে। প্রত্যেকটা কাজ একদিনে না নিয়ে, প্রেশার একদিনে না নিয়ে ডিফারেন্ট, ডিফারেন্ট সময়ে আপনি এটা ভাগ করে নেন। এবং অবশ্যই আপনার জানা উচিত যে আগামীকাল সকালে উঠে আপনাকে কি, কি কাজ করা লাগবে বা আগামীকালকের পুরো দিনের আপনার কি, কি টাস্ক রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে যে আপনার মনোযোগ নষ্ট করে এমন কিছু জিনিস সবসময় আপনি এভয়েড করবেন। এগুলাকে কখনোই বলতে গেলে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময়তে আপনার কাছে আনা যাবে না। এবং যখন এগুলো দূরে রাখতে পারবেন, 5 নাম্বার পয়েন্টে আপনি অবশ্যই মনোযোগ দিতে পারবেন। ২টা জিনিস আসলে একসাথে কন্টিনিউ করা মানে আমার দৃষ্টিকোণ থেকে কোয়াইট ইম্পসিবল। তো আপনার এইটা নিজের উপরে এপ্লাই করে দেখতে পারেন। এবং সবার শেষ যেটা, সেটা হচ্ছে ব্রেইনকে প্রপারলি বিশ্রাম দেওয়া লাগবে। যত বিশ্রাম দিবেন, এটা যত বিশ্রাম বলতে আবার একদম ঘুমায় সারাদিন ঘুমায় উঠে এটা আসলে পসিবল হবে না। সবসময় ট্রাই করবেন সকালের দিকে ওঠার জন্য। যদি সকালের দিকে উঠেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেইনের কার্যক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে। অনেকে হচ্ছে যে দুপুরের দিকে ঘুম থেকে উঠে একদম রাত 12টা 1টা পর্যন্ত, এবং রাতের দিকে দেখা যায় কি যে আপনার ব্রেন সন্ধ্যা পরেই যে আজকে না কালকে থেকে পড়বো, এই একটা প্রবণতা চলে আসে। তো এটা যখন সন্ধ্যার অন্ধকারটা নামতে শুরু করে, তখন অনেকের মধ্যে এই বিষয়টা লক্ষণীয়। তো নিজের মতো করে টাইমটা ফিক্স করে নেন, কখন কি কিভাবে আপনার সুবিধা হচ্ছে। আশা করি একটা ভালো স্কোর করতে পারবেন। এবং 2-3 মাসের বেশি আসলে আইএলটিএস এর প্রিপারেশনে ব্যয় করা উচিত না। যারা হচ্ছে আমার দেখা মতো অনেক স্টুডেন্ট আছে যারা 6 মাস, 7 মাস, 8 মাস আসলে ওনারা কি করেন বা এত সময় আসলে লাগে না। হয়তো আপনি একটা ভুল মেথডে আছেন বা আপনাকে পুশ করার মতো কেউ নেই। তো ট্রাই করেন এটা থেকে বের হয়ে আসার জন্য, এবং নিজের জন্য বা নিজের আহ ভালোর জন্যই একটা সুন্দর প্ল্যান মোতাবেক প্র্যাকটিস করা স্টার্ট করেন।
যাতে যা টাইম চলে গেছে যাক, আগামী 1-2 মাস অথবা 3 মাসের মধ্যে আপনি যাতে পরীক্ষায় বসতে পারেন। এবং সবসময় মাথায় রাখবেন, দিন শেষে কিন্তু আপনাকেই পরীক্ষা দিতে হবে, অন্য কেউ এসে কিন্তু এই IELTS এর টেস্টটা দিয়ে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে যাবে না। এবং আপনার দিন শেষে যদি রেজাল্ট খারাপ হয়, আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে বলবে যে, বা আপনি যাকে এখন অধিক সময় দিচ্ছেন, সেই কিন্তু আপনাকে বলবে যে, আপনি এতদিন আসলে কি করছেন যে রেজাল্ট এত খারাপ হইছে। তো সর্বশেষ এটাই বলব, সার্টিফিকেট আপনার, স্বপ্ন আপনার, এবং তা বাস্তবায়ন করতে আপনাকেই কাজ করা লাগবে। তো আজকে এতটুকুই। অনেক মোটিভেশন দিয়ে দিলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো ধরনের কোনো ফ্রি কাউন্সেলিং এর দরকার হয়, এবং আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেগুলোতে যদি আপনার অ্যাডমিট হতে ইচ্ছে হয়, আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই রেজাল্টস এর পাশে থাকবেন। আজকে এতটুকুই। ধন্যবাদ।